গুড মর্নিং এভরিওয়ান। আজকের আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে 8ই জুন আমরা ক্লাসটা শুরু করছি। বিগত কয়েকটা নিউজের উপর কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজকে আমরা কভার করব এবং তার সাথে সাথে তোমাদের 20 এমসিকিউস আমরা এটার মধ্যে করাবো, যেটা তোমরা অনলাইন কুইজও দিতে পারবে এবং আমাদের ওয়েবসাইট তোমাদের সকলে জানা আছে oasisstudycenter.com। সেই ওয়েবসাইটে গিয়েও তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেকশনটা থাকবে সেখান থেকে তোমরা দিতে পারবে এবং সেখান থেকে কুইজ সাবমিট করার পর তারপর এই যে পুরো পিডিএফটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তবে আমাদের যেটা আছে ফার্স্ট আজকের প্রশ্ন যে এক পের মা কে নাম 2.0 অভিযানটি কে চালু করেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বা কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তো লাস্ট আমাদের যে 5 জুন এনভায়রনমেন্ট ডে হয়েছিল সেখানে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি এই অভিযানটি চালু করেছিলেন যে এক পের মা কে নাম, ঠিক আছে 2.0। তারপর ইনি হলেন আমাদের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তারপর এর এর থেকে আমরা অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের দুটো মন্ত্রীর কথা, যে আমাদের দিল্লির কারেন্ট মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের রেখা গুপ্ত এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আমাদের ভূপেন্দ্র যাদব। পরিবেশ মন্ত্রী অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটাও এর মধ্যে পরিবেশের মধ্যেই ঢুকবে ভূপেন্দ্র যাদব। তারপর দেখো আমরা একটু G7 নিয়ে এবার কতগুলো বিষয় একটু দেখে নেব। G7 কতগুলো দেখে নিয়ে তারপর আমরা যাব তার গিয়ে এই G7 এর উপর বিভিন্ন প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করব। প্রথমত দেখো এই G7 কততম? 50তম G7। কবে হতে চলছে? জুনের 15 তারিখে থেকে 17 তারিখে হতে চলছে G7 এর অধিবেশন, ঠিক আছে। 2025-এর G7 কততম? 50তম G7। ভালোভাবে লক্ষ্য করো, পড়ো, তারপরে যে কোশ্চেন্সগুলো অ্যাটেন্ড করব সেই সবগুলো গিয়ে তোমরা যাতে পারো। সকলেই লাইভের মধ্যে জানাবে যে তোমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। আমাদের এই G7 50তম G7 কোথায় আমরা দেশের নাম কানাডা, কানাডার আলবার্টার কোথায়? কানানাস্কিস, কানানাস্কিস, ঠিক আছে, কানানাস্কিস, আলবার্টার কানানাস্কিসে কানাডার কানানাস্কিসের ফলে এই স্থানের মধ্যে। এবং সপ্তমবারের মতো এই কানাডা আয়োজন করছে। তবে কানাডায় কততম? কানাডার মধ্যে এটা গিয়ে 7th এডিশন। আর আমাদের পুরো G7 শুরু থেকে দেখতে গেলে কত এটা 15th হচ্ছে। এবার G7 বলা হচ্ছে, তবে G7 এর মধ্যে কোন কোন দেশগুলো আমাদের পড়বে? ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থাকছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম। যে 7টি দেশে থাকছে 7টি দেশকে আরও একবার ভালোভাবে লক্ষ্য করো। ইউএসএ, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম, এইগুলো গিয়ে তোমাদের থাকছে। তারপর দেখো এখানে একটু হিস্ট্রি সম্পর্কে, G7 এর একটু হিস্ট্রি সম্পর্কে আমরা একটু পড়বো। এখানে 1973 সালের তেল সংকটের পর 1975 সালে ফ্রান্সের রামবুইলেটে, কোথায়? ফ্রান্সের কোথায়? রামবুইলেটে প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে 6টি দেশ G6 অংশগ্রহণ করে। অর্থাৎ প্রথমের দিকে যদি আমরা লক্ষ্য করি, ফ্রান্স ছিল, জার্মানি ছিল, ইতালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, এরা গিয়ে এই 6টা ছিল। তার মানে ছিল না কে? ছিল না গিয়ে কানাডা ছিল না। কানাডা 1976 সালে গিয়ে যোগদান করে এই G7 এর মধ্যে। অর্থাৎ শুরুতে আমরা কত তারিখে শুরু, কোন সনে? 1975 সালে শুরু। কোথায় শুরু? ফ্রান্সে শুরু। ফ্রান্সের কোথায়? রামবুইলেটে শুরু। প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন G6 ছিল, ঠিক আছে। এখন যে G7 এর যে দেশগুলো আছে তার মধ্যে থেকে কোন দেশটা ছিল না? কানাডা ছিল না। কানাডা কততে এসেছে? 1976 সালে এসেছে। তারপরে এটা মাঝে কিছু সময়ের জন্য G8ও ছিল। কেন? রাশিয়া ঢুকেছিল বলে G7 এর জায়গায় G8 হয়ে গিয়েছিল। কত সনে ঢুকেছিল রাশিয়া? 1998 সালে ঢুকেছিল রাশিয়া। যোগ দেওয়ার পর এটি হয়ে গিয়েছিল আমাদের G8 হয়ে গিয়েছিল। কিন্তু 2014-তে
তাই রাশিয়া এই গোষ্ঠী থেকে হচ্ছে গিয়ে এই G8 থাকে তাকে বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার ফলে কি হয়ে গেল, আবার G7 হয়ে গেল। তার মানে তোমাদের কম্পিটিটিভ বিভিন্ন এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এই জায়গাটা বেশ কতগুলো প্রশ্ন কিন্তু হচ্ছে, আমরা পরবর্তীতে এই ক্লাসের মধ্যে এমসিকিউ আকারে দেখব। আরও একবার চলো রিপিট করো, 1975 সালে প্রথম হয়েছিল কোন দেশ, ফ্রান্সে। ফ্রান্সের কোথায়, রামবুইলেটে হয়েছিল। শুরুতে G6 ছিল, ঠিক আছে। কে কে ছিল, ফ্রান্স, জার্মানি, তারপর ইতালি, জাপান। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য, আর তোমার আমেরিকা আর ইউনাইটেড কিংডম। আর কে ছিল না, কানাডা ছিল না। এখন যেগুলো আছে কানাডা, সেই কানাডা আগে তোমার ছিল না। আচ্ছা, তারপর G8 হয়েছিল, রাশিয়া ঢুকেছিল বলে। কততে ঢুকেছিল, 1998, তাকে বাদ দেওয়া হয়েছিল কততে, 2014তে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট আসো, এবার আমরা এই G7 রিলেটেড বেশ কিছু হচ্ছে কি প্রশ্ন এখান থেকে দেখব। বলেছে 50তম G7 নেতৃত্ববৃন্দের সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে। G7 আমাদের কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে, G7 অনুষ্ঠিত হচ্ছে কি কানাডাতে অনুষ্ঠিত হচ্ছে, কানাডাতে অনুষ্ঠিত হচ্ছে। আরও স্পেসিফিকভাবে আমরা এখানে অলরেডি পড়েছি, কানাডা বলতে কানাডার কোথায় অনুষ্ঠিত, আলবার্টা, আলবার্টার হচ্ছে গিয়ে কানানাস্কিস বা কানানাস্কিস বলতে পারো। তারপরে আসো, তারপর G7 2025 সালের G7 শীর্ষ সম্মেলন সঠিক তারিখ কোনটি, কোন তারিখে হচ্ছে গিয়ে এটি করা হবে, কোন তারিখে হবে। আমাদের এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে 15 জুন থেকে 17 জুন 2025। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। দেখো এই যে প্রশ্নগুলো হচ্ছে গিয়ে যেগুলো তোমরা দেখছো, এই ক্লাসের পর কুইজ লিঙ্ক পাবে, এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যেই পাবে, কুইজ লিঙ্ক পেয়ে যাবে। বা তোমরা হচ্ছে এখানকার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও যেতে পারো। ওয়েবসাইটটাকে খুললে প্রথমেই হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত একটা পাবে, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে তুমি এখানকার এই এক্সামটা লিঙ্কটা পেয়ে যাবে। এক্সামে লিঙ্ক সাবমিট করার পর তুমি পিডিএফও ডাউনলোড করতে পারবে। তারপরে চলে আসো, নেক্সট প্রশ্ন আমাদের 2025 সালে কানাডা কততম বারের জন্য G7 হচ্ছে গিয়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। কানাডা বলেছে কততম বারের জন্য, কানাডার জন্য, অর্থাৎ এটা আসবে তোমার 7ম বারের জন্য। তারপর নিচের কোনটি G7 গোষ্ঠীর সদস্য নয়, ভালোভাবে তাকিয়ে দেখো G7 কোনটি সদস্য নয়। ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য অবশ্যই রয়েছে আমেরিকার ক্ষেত্রে, জাপান রয়েছে, আমাদের নেই যেটা সেটি হলো অস্ট্রেলিয়া, এর মধ্যে নেই। তারপর G6, একদম শুরুতে তো আগে তো G6 ছিল, তবে G6 কোন সালে প্রথম শীর্ষ সম্মেলন আয়োজন করে। G6 প্রথম কোন সালে হচ্ছে গিয়ে করবে, G6 প্রথম কত সনে হয়েছিল, 1975 সালে হয়েছিল, ঠিক আছে, 1975 সালে হয়েছিল। তারপরে চলে আসো, তারপর G7 শীর্ষ সম্মেলনের নির্দিষ্ট স্থান কোনটি, স্থানটা আমরা অলরেডি পড়েছি, কানানাস্কিস, আলবার্টার। কোন দেশের, কানাডার। তারপর দেখো আমাদের ভারতবর্ষের পরবর্তীতে হতে যাওয়া হচ্ছে গিয়ে আমাদের জনগণনা, ভারতের পরবর্তী জনগণনা বলা হচ্ছে গিয়ে যে 1 মার্চ 2027 মধ্যে অনুষ্ঠিত হয়ে যাবে, জনগণনা কমপ্লিট হয়ে যাবে 1 মার্চ 2027 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে এটি প্রথম হচ্ছে কি, এর আগে কখনো ডিজিটাল জনগণনা হয়নি, কখনো হচ্ছে গিয়ে জাতিগত তথ্য তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। তো আমাদের এই যে জনগণনা হতে চলছে, সেই জনগণনার হচ্ছে গিয়ে মূল বিষয় হচ্ছে প্রথম ডিজিটাল জনগণনা এবং জাতিগত হচ্ছে গিয়ে তথ্য গণনা, ঠিক আছে। এবার দেখো বাকি অপশনসগুলো একটু দেখো। ভারত তার পরবর্তী জনগণনা 1 মার্চ 2027 এর মধ্যে পরিচালনা করতে চলছে। এই জনগণনা অনন্য হবে, কেন গণনা হবে, এটি হবে দেশের ইতিহাসে প্রথম ডিজিটাল জনগণনা। এতে জাতিগত গণনাও অন্তর্ভুক্ত থাকবে, যা একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের কারণ। পূর্ববর্তী জনগণনাগুলিতে জাতিগত তথ্য সংগ্রহ করা হয়নি। শেষ জনগণনা কত সালে হয়েছিল, 2011 সালে হয়েছিল। 2021 সালের পরিকল্পিত জনগণনা 2011, 10 বছর পর 2021 সালে হওয়ার কথা, কিন্তু সেই 21 সালে জনগণনা হয়নি। কেন হয়নি, কোভিড মহামারীর জন্য তখন সেটি হয়নি।
এবার আসো এর উপর হচ্ছে কি আমরা কিছু প্রশ্ন করব। ভারতের পরবর্তী জনগণনা কোন তারিখের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? কোন তারিখের মধ্যে? অর্থাৎ আমরা দেখলাম যে 1 মার্চ 2027 মধ্যে সম্পন্ন হওয়ার কথা বলা হয়েছে। তারপর 9 নম্বরে আসো, আসন্ন ভারতীয় জনগণনার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী হবে? সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এটি প্রথম ডিজিটাল জনগণনা হবে এবং জাতিগত গণনা অন্তর্ভুক্ত করা হবে। তারপরে আসো, ভারতের শেষ জনগণনা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের শেষ জনগণনা অনুষ্ঠিত হয়েছিল 2011 সালে। এনপিআর এর পুরো নাম কি? এনপিআর এর পুরো নাম ন্যাশনাল পপুলেশন রিপোর্ট দেওয়া আছে, ন্যাশনাল প্রায়োরিটি রেজিস্টার আছে, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আছে, নিউ পপুলেশন রেকর্ড আছে। তো আমাদের এখান থেকে সঠিক এনপিআর আমরা বলবো ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বলবো। তারপর স্বাধীন ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয়। দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করছি, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যে সমস্ত যতটা সম্ভব আমরা হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকেগুলো কভার করার সেগুলোকে কভার করব। যখন জনগণনা এসেছে তো জনগণনা সংক্রান্ত হচ্ছে গিয়ে যা যা ইম্পর্টেন্ট আমাদের আছে সেগুলো আমাদেরকে করতে হবে। স্বাধীন ভারতে প্রথম জনগণনা অনুষ্ঠিত হয় কত সালে? স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল তোমার 1951 সালে। যে সেন্সাস অ্যাক্ট আইন সেটা পাস হয়েছিল তোমার 1948 সালে। তোমার হচ্ছে গিয়ে সেন্সাস অ্যাক্ট আইনটা পাস হয়েছিল এবং জনগণনা শুরু হয়েছিল 1951 সালে। এই যে দেখো তারপরের প্রশ্নটাই এটা যে জনগণনা আইন কবে পাস হয়? জনগণনা আইন পাস হয় 1948 সালে। তারপর আমরা বিশ্ব পরিবেশ দিবস সংক্রান্ত একটু পড়ব এবং পড়ে নিয়ে এর উপর বেশ কিছু কোশ্চেন্সের দিকে আমরা যাব। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন পালন করা হয়, যে প্রতি বছর 5 জুন করা হয়। এবং এবার হচ্ছে আমাদের থিম ছিল পুটিং অ্যান এন্ড টু দ্য প্লাস্টিক পলিউশন। ঠিক আছে, প্লাস্টিক দূষণের অবসান ঘটানো, পুটিং অ্যান এন্ড টু দ্য প্লাস্টিক পলিউশন। এই বছর এটি আনুষ্ঠানিকভাবে কোথায় সম্পন্ন হচ্ছে? দক্ষিণ কোরিয়া দ্বারা আয়োজিত হচ্ছে। প্রথম উদযাপন 1973 সালে হয়েছিল। প্রথম উদযাপন কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল যদি বলা হয়, দেখো আমরা বলবো জেনেভার কথা। প্রথম হয়েছিল জেনেভাতে হয়েছিল প্রথম। ঠিক আছে, 1973 সালে। তার হচ্ছে যে থিম ছিল সেই থিম ছিল একমাত্র পৃথিবী, অনলি ওয়ান আর্থ। সেটি ছিল অনলি ওয়ান আর্থ। এই থিম নিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এটি 1972 সালে স্টকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন ইউএন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট এর সময় প্রতিষ্ঠিত হয়েছিল। 1972 সালে একটা কনফারেন্স হয়েছিল স্টকহোমে। তার পরের বছর থেকে, এবং সেই কনফারেন্সে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে না আমরা পরের বছর থেকে একটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পালন করব। তাই সেই অনুসারেই হচ্ছে কি 1973 সালে 5 জুন থেকে এটি করা হয়েছিল। কোথায় করা হয়েছিল? প্রথম জেনেভাতে করা হয়েছিল। তার থিম কি ছিল? অনলি ওয়ান আর্থ ছিল। নেক্সট চলো, বিশ্ব পরিবেশ দিবস পালন হয় 5 জুন। বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয় 1973 সালে জেনেভাতে। প্রথম বিশ্ব পরিবেশ দিবসের থিম ছিল একমাত্র পৃথিবী। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এর সদর দপ্তর নাইরোবি, কেনিয়া। দেখো এই জাতিসংঘের পরিবেশের কর্মসূচি অর্থাৎ এই যে বিশ্ব পরিবেশ দিবস কে পালন করবে, কারা পালন করবে? ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের জাতিসংঘের একটা উইংস বলতে পারো, একটা শাখা বলতে পারো, ইউএনইপি। এবং এরা হচ্ছে গিয়ে এটা করবে। এর সদর দপ্তর কোথায় হচ্ছে? পরিবেশের যে এনভায়রনমেন্টের যে ডিপার্টমেন্ট রয়েছে নাইরোবিতে রয়েছে, কেনিয়ার। স্টকহোম সম্মেলন হয়েছিল 1972 সালে এবং তারপর 1973 সালে এটা করা হয়েছিল প্রথম। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সকলেই জানো, ঠিক আছে, 5 জুন। কোন সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়? কোন সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত করা হয়? ফার্স্ট করা হয়েছিল 1972 সালে কনফারেন্স হয়েছিল এবং তারপর 1973 সালে প্রথম করা হয়েছিল। 1973 সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস যে পালন করা হয়েছিল তার থিম কি ছিল? দেখো
আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমাদের রিভিশন, এবং তোমাদের এই রিভিশনের পার্টের জন্য হচ্ছে গিয়ে কুইজগুলো দেওয়া থাকবে তোমাদেরকে। একটা পেজের মধ্যে ডেট ওয়াইজ বিভিন্ন কুইজগুলো দেওয়া থাকবে, এবং সেই কুইজগুলো যদি হচ্ছে গিয়ে তোমরা পার্টিসিপেট যদি করো, সেই কুইজগুলো পার্টিসিপেট করবে, এবং তার ফলে একদম তোমার এই জিনিসগুলো একদম তটস্থ বিষয়গুলোকে থাকবে। রিভিশন করতে হবে। কিভাবে রিভিশন করবে? কুইজ আছে, কুইজগুলোকে করো, সমস্ত কিছু পড়া মনে আসবে। তবে 1973 সালে কি করা হয়েছিল, যে বিশ্ব পরিবেশ দিবসের যে থিম ছিল সেটি ছিল একমাত্র পৃথিবী। কোন দেশ 2025 বিশ্ব পরিবেশ দেশের আয়োজক? 2025-এ যে আমাদের বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করছি তার হচ্ছে গিয়ে তোমার আয়োজক কোন দেশ? আয়োজক হলো দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। জাতিসংঘের মানব পরিবেশের উপর সম্মেলন অর্থাৎ ইউএন কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, যা বিশ্ব পরিবেশ দিবস প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে, কোন শহরে হয়েছিল? 1972 সালে হয়েছিল আমরা জানি, যার ফলে পরবর্তী বছর অর্থাৎ 1973 থেকে শুরু হবে বিশ্ব পরিবেশ দিবস, সেটা একটা সিদ্ধান্ত করা হয়েছিল। সেই কনফারেন্সটা কথা হয়েছিল, সেই কনফারেন্সটা হয়েছিল স্টকহোমে, আর জেনেভাতে হয়েছিল 273-এ তোমার আয়োজক তোমার প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? অর্থাৎ গত বছর থেকেও বিভিন্ন আমরা লক্ষ্য করেছি যে এই বিষয়গুলো আমাদের গত এক বছর বা 2 বছরের বিষয় জিনিসগুলোকে আমাদের রাখতে হয় যে আগামী বিভিন্ন পরীক্ষার জন্য। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম যদি বলি, আমরা বলবো ল্যান্ড রেস্টোরেশন, ঠিক আছে, ডিজার্টিফিকেশন অ্যান্ড ড্রাউট রেজিলিয়েন্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নতে চলে আসি। 2024 সালে যে বিশ্ব পরিবেশ দিবসের যার আমরা থিমের কথা বললাম, তার সেই ক্ষেত্রে আয়োজক কোন দেশ ছিল? 2024 সালে ছিল তোমার সৌদি আরব ছিল। 2024-এ ছিল সৌদি আরব, এখন হয়েছে তোমার দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া, ঠিক আছে। তো এটা হলো আমাদের হচ্ছে কি আজকের হচ্ছে কি ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। কুইজটা সকলে হচ্ছে কি পার্টিসিপেট হচ্ছে কি করবে। 20টা প্রশ্ন আছে, ডেলি কুইজগুলোকে পার্টিসিপেট করতে হবে, তার জন্য আমাদের ওয়েবসাইটে যেতে হবে। কোথায়? oasisstudycenter.com এর মধ্যে, সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তবে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আবার আগামীকাল সকাল হচ্ছে 8টা থেকে আমরা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে বিভিন্ন স্ট্যাটিক জিকে গুলো আমরা শুরু করব।